বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলরমা কলেজ আয়োজিত রিসার্চ মেথোডোলজির এই অনলাইন ক্লাসে তোমাদের আমি স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব দ্য হিউম্যান সাইড অফ বিজনেস রিসার্চ, অর্গানাইজেশন অ্যান্ড ইথিক্যাল ইস্যু, অর্থাৎ ব্যবসার গবেষণা যে মানবিক দিক এবং সাংগঠনিক এবং নৈতিক বিষয়গুলি আজকে আমরা কথা বলবো। অর্থাৎ সেখানে আমরা আলোচনা করব যে রিসার্চে কী হয়, এটা কী কী মানবিক দিক বিবেচনা করতে হয়, অর্গানাইজেশনের কী কী ইথিক্যাল ইস্যু দেখতে হয়, এইসব নিয়ে আজকে আমরা কী বলবো, কথা বলবো। তো চলো আজকে আমরা আলোচনায় চলে যাই। প্রথম হচ্ছে গবেষণা। হু ডাজ রিসার্চ? কে গবেষণা করে? এখন এ ভেরি ওয়াইড array of organization and individuals do research. In general, anyone can do research, but most of the case, research is conducted by the scholar on talented employee of a company. Or the following is just a small sample of the kinds of organization and individuals who conduct research. কারা কারা করে? এক নম্বর হচ্ছে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, দুই হচ্ছে ম্যানুফ্যাকচারিং ও সার্ভিস কোম্পানি, তিন নম্বর হচ্ছে রিসার্চ কোম্পানি, চার নম্বর হচ্ছে কনসালটেন্সি কোম্পানি, পাঁচ নম্বর হচ্ছে অ্যাকাডেমিক্স, ছয় নম্বর হচ্ছে ভলান্টারি অর্গানাইজেশন, সাত হচ্ছে অ্যাডভার্টাইজিং এজেন্সিস, আট হচ্ছে মার্কেট রিসার্চ কোম্পানি, নয় হচ্ছে অ্যান্ড এনি কোর্স, আর যে কেউ আর কি, এনি অফ আদার, তুমিও হতে পারো, যে কেউ হতে পারো। আর প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ ইন হাউস রিসার্চ অ্যান্ড আউট হাউস রিসার্চ, বা অভ্যন্তরীণ এবং বহি গবেষণাটা কী আর কি। ইন হাউস রিসার্চ হচ্ছে ইন হাউস রিসার্চ ইজ কন্ডাক্টেড বাই দ্য স্টাফ ইন এ ক্লায়েন্ট কোম্পানি রেদার দেন বাই এজেন্সি। এভরি কোম্পানি হ্যাজ স্পেশালাইজড এমপ্লয়িজ টু কন্ডাক্ট রিসার্চ। দিস টাইপ অফ রিসার্চ ইজ অলসো কল্ড ইন হাউস রিসার্চ। Out-house research, sometimes internal employees may not be capable to conduct all kinds of research. For this reason, the business firms or organization needs to contact with independent researcher or research firm. This type of research is known as outside research. তারপর আমাদের লাগবে যে ইন্টারনাল ভার্সাস এক্সটার্নাল যে কনসালটেন্ট, এটা কারা? প্রথম কথা হচ্ছে যে এক্সটার্নাল কনসালটেন্ট হচ্ছে আউটসাইড এজেন্সি ইন অ্যান ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ ফার্ম কন্ডাক্টেড বাই দ্য কোম্পানি দ্যাট অ্যাকচুয়ালি উইল বেনিফিট ফ্রম দ্য রিসার্চ। আর ইন্টারনাল কনসালটেন্ট হচ্ছে ইন হাউস রিসার্চ ইন সার্চ পারফর্ম বাই এমপ্লয়িজ অফ দ্য কোম্পানি দ্যাট উইল বেনিফিট ফ্রম দ্য রিসার্চ। এখন প্রশ্ন হচ্ছে অ্যাডভান্টেজ অফ আউটসাইড এজেন্সির কী কী সুবিধা আছে? এটা পাঁচটা সুবিধা আছে। প্রথম হচ্ছে ফ্রেশ পার্সপেক্টিভ বা নতুন দৃষ্টিভঙ্গি পাওয়া যায় একেবারেই। সেকেন্ড হচ্ছে মোর অবজেক্টিভ, অধিক বস্তু নির্ভর হয়, অবজেক্টিভিটি। থার্ড হচ্ছে স্পেশাল এক্সপার্টাইজ, বিশেষ দক্ষতা অর্জনকারী হয় তারা। ফোর হচ্ছে লেস টাইম, কম সময় লাগে। ফিফথ হচ্ছে লিগ্যাল, রেগুলেটরি অর ইথিক্যাল রিজন বা বৈধ কারণ পাওয়া যায়। তারপরে আমরা আলোচনা করব যে এক্সটার্নালে কিছু খরচও আছে, চারটা সমস্যা আছে এক্সটার্নাল রিসার্চারে। তার প্রথমটা হচ্ছে কস্ট বেশি হয় বা খরচ বেশি হয়। টু হচ্ছে ফেয়ার অর অ্যান্টাগনিজম বা ভয় বা বিরোধ থাকে অনেক সময়, যে এটা বাইরে ফাঁস হয়ে যাবে। থার্ড হচ্ছে লেক অফ ফ্যামিলিয়ারিটি উইথ অর্গানাইজেশন, সংগঠনের সাথে ঘনিষ্ঠতা থাকে না। ফোর্থ হচ্ছে লেক অফ রেসপন্সিবিলিটি বা দায়িত্বশীলতার কী থাকে, অভাব থাকে। আর ইনহাউসের যে রিসার্চে তার সুবিধা আছে পাঁচটা। একটা হচ্ছে কুইক টার্ন অ্যারাউন্ড, দ্রুত পরিক্রমা পাওয়া যায়। সেকেন্ড হচ্ছে বেটার কোলাবোরেশন উইথ এমপ্লয়িজ, কর্মচারীদের ভালো সাহায্য সহযোগিতা পাওয়া যায়। থার্ড হচ্ছে চিপার কস্ট, খরচ কম হয়। ফোর্থ হচ্ছে সিক্রেট প্রসেস, গোপন পদ্ধতিও ফলো করা যায়। ফিফথ হচ্ছে ফলো আপ বা অনুসরণ করা যায়। আর এটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তিনটা। একটা হচ্ছে ম্যানিপুলেশন হয়, হস্তক্ষেপ হয় অনেক সময়। লেক অফ এক্সপার্টিস, দক্ষ ব্যক্তির অনেক সময় অভাব থাকে।
আর এটা হচ্ছে লেস অবজেক্টিভ বা গৌণ উদ্দেশ্য সাধিত হয়। আর অর্গানাইজেশন যে স্ট্রাকচার আছে সেটা তিনটা জিনিস থাকে। সাংগঠনিক কাঠামো, একটা স্মল ফার্ম বা ছোট সংস্থা, এটা মিড সাইজ ফার্ম মধ্য আকারের সংস্থা যেখানে 100 থেকে 500 এমপ্লয়ি থাকে, আর স্মলে 100-র কম থাকে। লার্জ ফার্ম হচ্ছে 500-র বেশি এমপ্লয়ি যেখানে কী করে, কাজ করে, সেটা হচ্ছে কি লার্জ ফার্ম বা বড় প্রতিষ্ঠান, বড় সংস্থা। তারপর আমাদের যেটা লাগবে যে টাইপস অফ অর্গানাইজেশনাল স্ট্রাকচার, সাংগঠনিক কাঠামোর ধরন কি আছে। 4টা ধরন আছে। একটা হচ্ছে ফাংশনাল স্ট্রাকচার বা কার্যকরী গঠন, সেকেন্ড হচ্ছে ডিভিশনাল স্ট্রাকচার বা বিভাগীয় গঠন, থার্ড হচ্ছে ম্যাট্রিক্স স্ট্রাকচার বা ম্যাট্রিক্স গঠন, ফোর্থ হচ্ছে প্রজেক্ট অর্গানাইজেশন স্ট্রাকচার বা প্রকল্প সংস্থার কাঠামো। আর ম্যান পাওয়ার ইন রিসার্চ ডিপার্টমেন্ট, গবেষণা বিভাগে যে জনশক্তি থাকে এখানে 6 রঙের জনশক্তি আছে। একটা হচ্ছে রিসার্চ অ্যানালিস্ট, গবেষক বিশ্লেষক। একটা হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, গবেষণা সহকারী। ম্যানেজার অফ ডিসিশন সাপোর্ট সিস্টেম, সিদ্ধান্ত সমর্থনগুলোর যে পরিচালক। আর এটা হচ্ছে ফোরকাস্ট অ্যানালিস্ট, পূর্বাভাস বিশ্লেষক। আর ফিফথ হচ্ছে যে পার্সোনেল অফ প্ল্যানিং ডিপার্টমেন্ট, পরিকল্পনা বিভাগের কর্মীবৃন্দ। 6 হচ্ছে আদার পজিশন বা অপর স্থানে যারা আছে তাদের। আর দ্য ডিরেক্টর অফ রিসার্চ অ্যাজ এ ম্যানেজার, ব্যবস্থাপক হিসাবে গবেষণা পরিচালক, তার দায়িত্বগুলো যেগুলো হবে: আইডেন্টিফাই দ্য প্রবলেম, সুপারভাইজ দ্য রেজাল্ট, সেট ডিপার্টমেন্টাল ইন্ডিভিজুয়াল এমপ্লয়িজ গোল, তারপরে আইডেন্টিফাই অ্যান্ড প্রমোট প্রফেশনাল গ্রোথ, এনশিওর প্রফেশনাল স্ট্যান্ডার্ড, ডেভেলপ অ্যান্ড ওভারসি বাজেট অ্যান্ড পলিসিস, ইভালুয়েট রিসার্চ টুলস। এই সবগুলো কাজ তাকে কী করতে হবে। আর প্রবলেম ফেস বাই রিসার্চ ডিরেক্টর, সে যে সমস্যাগুলো ফেস করে, সে এ ডিরেক্টর ইজ ম্যানেজার অ্যান্ড স্পেন্ড মোর টাইম ইন মিটিং অ্যান্ড ম্যানেজিং দেন অ্যাকচুয়ালি কন্ডাক্টিং রিসার্চ। 2 নম্বর হচ্ছে দ্য রিসার্চ ম্যানেজমেন্ট রোল অফেন ইজ নট ফর্মালি অর্গানাইজড। 3 নম্বর হচ্ছে আউটস্ট্যান্ডিং রিসার্চ প্রফেশনাল অফেন হ্যাভ ট্রাবল ডেলিগেটিং রেসপন্সিবিলিটি। তারপর আমরা আলোচনা করব সোর্স অফ কনফ্লিক্ট বিটুইন সিনিয়র ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চার, মানে সিনিয়র যে ম্যানেজমেন্ট এবং গবেষণার মধ্যে যে সমস্ত কারণের সংঘাত হয়, সেই সংঘাতের কারণ হচ্ছে 5টা। একটা হচ্ছে ইনফরমেশন কনফ্লিক্ট, সেকেন্ড হচ্ছে মানি বা অর্থ, থার্ড হচ্ছে টাইম বা সময়, ফোর্থ হচ্ছে আনসার্টেনটি ইন ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত গ্রহণের অনিশ্চয়তা, আর ফিফথ হচ্ছে ফিউচার ডিসিশন বেসড অন পাস্ট এক্সপিরিয়েন্স। এই কয়টা কারণে সমস্যা হয়। আর এটা মানে রিডিউস করতে, এই কনফ্লিক্ট রিডিউস করার জন্য রিসার্চার ভূমিকা নিতে পারে 3টা। একটা হচ্ছে কমপ্লাইং উইথ ইথিক্স, নীতির সাথে অনুগত হতে পারে। কনসিডারিং নর্মস অ্যান্ড ভ্যালুস, নিয়ম নীতি এবং ভ্যালু বিবেচনা করতে পারে। রেসপেক্টিং অফ আদার্স এক্সপার্টিস, অন্যান্য জ্ঞানী যারা আছে তাদের কী করতে পারে, সম্মান করতে পারে। আর ম্যানেজার যে ভূমিকা নিতে পারে: অ্যাসেসিং টু ইনফরমেশন, তথ্য উপলব্ধি করতে পারে। মেকিং ভ্যালুস এক্সপ্লিসিট, স্পষ্ট ভ্যালু তৈরি করতে পারে। আর ক্রিয়েটিং সাপোর্ট, সম্পর্ক তৈরি করতে পারে। আর ক্রস ফাংশনাল টার্মস বা সংমিশ্রিত প্রায়োগিক দল, এটা হচ্ছে কি যে ক্রস ফাংশনাল টার্ম ইজ এ গ্রুপ অফ পিপল উইথ ডিফারেন্ট ফাংশনাল এক্সপার্টিস ওয়ার্কিং টুয়ার্ড এ কমন গোল। এটার সুবিধা হলো যে এটা হেল্প দ্য অর্গানাইজেশন ফোকাস অন এ কোর বিজনেস প্রসেস, রিডিউস দ্য প্রোডাকশন সাইকেল, হেল্প টু বেটার কমিউনিকেটিং কাস্টমার, ইমপ্রুভ কোঅর্ডিনেটিং অ্যান্ড ইন্টারগ্রেশন, ইনক্রিজ ক্রিয়েটিভিটি, তারপরে স্পান অর্গানাইজেশনাল বাউন্ডারিজ, ডাইভার্সিটি অফ এক্সপিরিয়েন্স। এগুলো হলো এটার প্রায়োগিক দলের সুবিধা। তারপর আমাদের লাগবে যে হোয়াট ইজ এথিক্স। ইন জেনারেল সেন্স, ইথিক্স is the study of principle relating to right and wrong conduct. On the other hand, ethics is defined as a moral philosophy or code of normal practice by a person or group of people. And নৈতিকতার কী গুরুত্ব আছে?
ইমপ্রুভিং দ্য সোসাইটি, সামাজিক উন্নয়ন, টিম ওয়ার্ক অফ প্রোডাক্টিভিটি বা দলগত কাজে উৎপাদনশীলতা, ফ্যাসিলিট চেঞ্জ, সুযোগ সুবিধার পরিবর্তন, তারপরে ক্যাপিটাল এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ার রিলেশন, শ্রমিক মালিক সুসম্পর্ক, তারপরে অ্যাডারেন্স অফ ল, আইনের প্রতি শ্রদ্ধাশীলতা, পাবলিক ইমেজ, জনগণের ভাবমূর্তি বা স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ বা কৌশলগত সুবিধা। তারপরে আমরা নৈতিকতার যে নীতিমালা মেনে চলব, সেখানে আমরা 6টা নীতিমালা চলব। প্রথম হচ্ছে অনেস্টি বা সততা, ইন্টিগ্রিটি বা বিশুদ্ধতা, রেসপেক্ট বা সম্মান, কমিউনালিটি বা সাম্প্রদায়িকতা, কেয়ারফুলনেস বা সতর্কতা এবং ডিসইন্টারেস্টনেস বা অনীহা। এইগুলো হচ্ছে নীতি। তারপরে রাইটস অ্যান্ড অব্লিগেশন অফ দ্য রিসার্চ পার্টিসিপেন্ট, মানে একজন গবেষণায় অংশকারীর কী কী দায়িত্ব এবং কর্তব্য আছে সেগুলো আমাদের জানতে হবে। তারপরে গবেষকের কী কী অধিকার আছে, তারপর গ্রাহকের কী কী অধিকার কর্তব্য আছে, এই জিনিসগুলো আমরা কিন্তু কি মাথায় রাখবো যে আমাদের তিনও পার্টির কিন্তু এখানে ভূমিকা আছে, গুরুত্ব আছে এবং দায়িত্ব আছে। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। সালাম আলাইকুম।